তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানানভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়। এই যে ঈদ মোবারক আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো, আসলে কতটুকু কার্যকর হবে বা এই মুহূর্তে আপনি কি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? কনক ভাই, আপনি সবাইকে ঈদ মোবারক আগে। আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি, জামাতের লোকজনও ছিল, আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে ব্যানারে আসলে এখানে বিএনপির লোকজনই বেশি ছিল, এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগের শুধু যে টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন, এবং আরো অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন, তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কাধাক্কি করেছেন, সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি। তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই, আপনি যখন এখানে ছিলেন, আমাদের এখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো হয়েছে, কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন। আমি যেদিন 21 টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান, সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো, সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে, এবং সে আর সে অফিসে যায়নি, তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত। আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে। তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার, আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই, সেগুলো এখনো আছে, সেগুলো করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে, এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন, আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয়, সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি। সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব, মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে, এটা ধরে 1 মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে, তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি, আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি, কিন্তু কোনোদিন কারো গায়ে হাত তুলে না, কারোর সাথে মারামারি করে না, বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে, এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না, একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমি মনে করি নেওয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয়, আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকারনায়ন সায়ের সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, সেই সাথে আমি, আপনি, পিনাকিদা, আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই। এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে। প্রথমত হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না। এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ, ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে? এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে, দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার যাদের সাথে আলাপ হচ্ছিল, যারা এটার সাথে ছিলেন, তাদের অনেকের সাথেই কথা হচ্ছিল, এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই, হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না, কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে, রিফাইন আওয়ামী লীগ, এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে, এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া। সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে। তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগের নিষিদ্ধের চিন্তা করা যায়, আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল? অনেকেই আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইলিয়াস দেখো, এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয়।
তা আমি বললাম, মনে করেন শেখ হাসিনা 2 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার, আপনি আইন না, মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি সেটাকে রাখতে পারবেন? তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন? ইউনূস সরকার যে বর্তমান ক্ষমতায় এসে, সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি? সংবিধান মেনে করা হয়েছে? সেনাপ্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা, কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা? নাই তো, সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে। তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে? চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন? এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায়, পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী, সবাই ত্যাগী, বিশাল ত্যাগী, অথচ তারা আওয়ামী এখন আছে, ওসি আছে, যারা কিনা আওয়ামী লীগের সময় 2-3 থানায় ওসি ছিলেন। আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম, তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে। তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনো ভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়, এটাই হচ্ছে তাদের তো আমি আমার এই 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 জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুইয়ে দেবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই। অতএব রাজনৈতিক দল, সেটা জামায়াত হোক, বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে, আপনার জাতীয় পার্টির কাদের কালকে বলছে তারা কোনো দলের এটাতে তারা মানে না, এটা তারা বিশ্বাস করে না। সো এই ধরনের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে, আগে থেকে বলে রাখলাম। কাদেরের কিন্তু বহু আগেই ভিডিও ছিল, তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না, কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না। সো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব। কাদের সহ বিএনপি, জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে। অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন, মানুষের হৃদয়ে জায়গা পাবেন না। অতএব সিদ্ধান্ত আপনাদের, আপনারা জনগণ। তো মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি হচ্ছেন সরকারি বেসরকারি উভয় খাতের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, এবং পরবর্তীতে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে এবং প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে আপনার দক্ষতা আরো অনেক বেশি একটা জায়গায় পৌঁছেছে। তো সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমেই কেমন আছেন আপনি? আপনাকে স্বাগত জানাই। প্রথমে সালাম দিয়ে নিই আপনাদেরকে, আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শকদের। ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এই নির্বাসিত জীবনে আল্লাহ যেটা রেখেছেন তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো বাংলাদেশ তো ভালো নাই, আমরা আছি নির্বাসিত জীবনে, আপনিও আছেন, আমিও আছি। তো আল্লাহর কাছে সর্ব অবস্থায় শুকরিয়া জানাতে হয়, তো আমরাও জানাই আল্লাহর কাছে শুকরিয়া। না, অবশ্যই শুকরিয়া জানানোর বিকল্প কিছু নাই। আমরা যে বেঁচে আছি এটাই অনেক বড় শুকরিয়া। আর এই জালেম সরকারের থাবার বাইরে আছি। আপনি তো জানেন যে এই সমালোচনার জন্য 20 জনের তালিকা হচ্ছে, 22 জনের তালিকা হচ্ছে, এখান থেকে এই করতে হবে, অর্থাৎ মানে একটা হরিবল একটা কন্ডিশনে নিয়ে গেছে বাংলাদেশকে। যেমন অর্থনৈতিক দিক, যেমন সামাজিক দিক, রাজনৈতিক দিক, সকল দিকই আপনি বলতে পারবেন না যে একটা দিক অন্তত সুষ্ঠুভাবে এগুচ্ছে, যে একটা দিকে আমাদের কোনো সমৃদ্ধি আছে। তো মাহমুদ ভাই, এই যে সংকট, অর্থনৈতিক সংকট, এই যে রিজার্ভের যে অবস্থা আমরা দেখছি, যে রিজার্ভের অবস্থা কিন্তু ভয়াবহ, এবং আইএমএফ কিন্তু আসলে এখনো সন্তুষ্ট না, কিন্তু রিজার্ভের বা সরকারের যে গড়িমসি এগুলোতে কিন্তু আইএমএফ এখনো সন্তুষ্ট না। তো সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি? বাংলাদেশ কি দেউলিয়া হয়ে গেছে? দেউলিয়া হওয়ার পথে? কি মনে করেন, আপনার বিশ্লেষণটা কি? আমি আপনার প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি, আপনার প্রশ্নটাকে দুভাগে ভাগ করি আমি। একটা প্রশ্ন এভাবে হতে পারে যে বাংলাদেশ কি দেউলিয়া হয়েছে, আর দ্বিতীয় প্রশ্নটা হলো বাংলাদেশকে কি দেউলিয়া ঘোষণা করা হয়েছে। ঘোষণার প্রশ্নটা আসবে আন্তর্জাতিক অঙ্গন থেকে। তো আমি আগে প্রথমটা বলে নেই যে বাংলাদেশ দেউলিয়া হয়েছে কিনা। সরকারের কথাবার্তায়, এমনকি প্রধানমন্ত্রীর কথাবার্তা সহ যেটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে আমার বিবেচনায় তাই। কারণ প্রধানমন্ত্রী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি গত 14 বছর ধরে এই দেশটাকে ধ্বংস করেছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন আগামী বছর দুর্ভিক্ষ আসবে। তিনি বলেছেন না, আগামী বছর দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। 1 2 নম্বর, তিনি বলেছেন তিনি রিজার্ভের টাকা চিবিয়ে খাননি। তার মানে রিজার্ভের টাকা নাই। তিনি যেটা বলতে চাচ্ছেন যে তিনি চিবিয়ে খাননি। এখন তিনি চিবিয়ে খেয়েছেন না গিলে খেয়েছেন, ওই বিতর্কের তো কোনো প্রশ্ন হয় না, মানেও হয় না ওটা। প্রশ্নটা হচ্ছে যে তিনি স্বীকার করছেন যে রিজার্ভের টাকা নাই, এবং তিনি বলছেন যে রিজার্ভের টাকা দিয়ে তিনি বন্দর তৈরি করেছেন, রিজার্ভের টাকা দিয়ে তিনি চাল, ডাল, তেল আনছেন। তো তার মানে উনি, প্রথম কথা হচ্ছে যে উনি জানেনই না যে রিজার্ভের টাকা একটা রাষ্ট্রের
ডে টু ডে এক্সপেন্সে ব্যবহার করা যায় না। ডে টু ডে এক্সপেন্সে ব্যবহার করবার জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার বাজেট যেটা থাকে সেখান থেকে টাকা খরচ করতে হয়, আর রিজার্ভের টাকার কাজ অন্য। তো তিনি কি করেছেন, তিনি রিজার্ভের টাকাকে শেষ করে ফেলেছেন। এবং তারপরে দেখুন, সম্ভবত সৌদি একজন মন্ত্রী, সম্ভবত প্রতিমন্ত্রী বাংলাদেশ ভিজিট করেছেন সম্প্রতি 2-1 দিনের মধ্যে। তার কাছে শেখ হাসিনা বলেছেন বাকিতে তেল দেওয়ার জন্য। তাহলে আমরা যদি এগুলো মেলাই, যে শেখ হাসিনা বলছেন দুর্ভিক্ষ আসবে, তিনি বলছেন তিনি রিজার্ভের টাকা চিবিয়ে খাননি, তিনি বলছেন এই টাকা দিয়ে তিনি তেল চাল ডাল এগুলো ইম্পোর্ট করেছেন, তিনি বলছেন এই টাকা দিয়ে তিনি বন্দর, নির্মীয়মান বন্দর, পায়রা বন্দরের কথা তিনি বলেছেন স্পেশালি, সেখানে খরচ করেছেন, এবং তিনি তেল বাকিতে চাচ্ছেন সৌদি আরবের কাছে। তাহলে এগুলো সব মিলিয়ে এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে। তাহলে আপনি বাকি চাচ্ছেন কেন? বাকি তো আপনি চাইতে পারেন না একটা রাষ্ট্রের কাছ থেকে, যদি আপনার টাকা থাকতো। এতদিন তো আপনি বলছিলেন যে আপনার রিজার্ভে এত টাকা যে আপনি অন্যান্য দেশকে ঋণ দেবেন, যেমন শ্রীলঙ্কাকে আপনি ঋণ দিয়েছেন, এবং সেই টাকাও সেই টাকাও ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা আপাতত নাই। এবং বাংলাদেশের টাকা বিদেশের ক্যাসিনোতে পর্যন্ত পাঠানো হয়েছে, তাই না? আপনার মনে আছে তো যে ফিলিপিন্সের ক্যাসিনোতে বাংলাদেশের টাকা চলে গেছে। তো এই ক্যাসিনোতে এবং তারও এখনো কোনো সুষ্ঠু কিছু হয়নি। তাহলে এই টাকা কি শেখ হাসিনা পাঠিয়েছেন ক্যাসিনোতে, ক্যাসিনোতে জুয়া খেলবার জন্য? তো এই টাকার দায়িত্ব তো তাকে নিতে হবে, বাংলাদেশ ব্যাংককে নিতে হবে। আচ্ছা, এখন আমি রিজার্ভের প্রশ্নে আসি। রিজার্ভের গল্প কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে কিভাবে আপনি দেখুন, এতদিন ধরে তারা $8 বিলিয়ন এক্সেস রিজার্ভ দাবি করছিল সরকার। তো IMF এর যে ফিল্ড টিম বাংলাদেশ ট্যুর করে গেল, তার সাথে আলোচনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু স্বীকার করে নিয়েছেন যে $8 বিলিয়ন নাই। তার মানে এতদিন তারা বলছিল যে বাংলাদেশের রিজার্ভ হচ্ছে 34-35 বিলিয়ন ডলার, কিন্তু প্রকৃতপক্ষে এখন $8 বিলিয়ন যদি আপনি এখান থেকে বাদ দিয়ে দেন, যেটা আসলে রিজার্ভ না, তাহলে রিজার্ভ দাঁড়ায় $25 বিলিয়ন নিচে। আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই রিজার্ভের মধ্যে আবার পুরো টাকাটা কিন্তু ব্যবহার করা যায় না। এই জন্য রিজার্ভের মধ্যে বলে যে ক্যাশ রিজার্ভ বা ব্যবহারযোগ্য রিজার্ভ। তো ব্যবহারযোগ্য রিজার্ভ আমার কাছে যে ইনফরমেশন, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে $15 বিলিয়ন নিচে। তো $15 বিলিয়ন নিচে যদি ব্যবহারযোগ্য রিজার্ভ বাংলাদেশের থাকে, তার মানে এই টাকা দিয়ে আপনি 1.5 মাস সর্বোচ্চ আপনার আমদানি ব্যয় মেটাতে পারবেন। তাহলে সাধারণত ধরা হয় যে 3 মাসের নিচে যদি নেমে আসে রিজার্ভ আমদানি ব্যয়ে, সেক্ষেত্রে সেই দেশ বিপজ্জনক পর্যায়ে পড়ে যায়। তাহলে সেই হিসাবে বাংলাদেশ 3 মাস তো দূরের কথা, এখন 1.5 মাসে চলে এসছে। সুতরাং আমার যে আপনি একটু আগে বললেন যে সরকারে কাজ করার যে অভিজ্ঞতা, এবং বেসরকারি খাতে তো দীর্ঘদিন কাজ করেছি, এটা আপনারা জানেন। তো এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশ আসলে দেউলিয়া হয়ে গেছে, এবং দেউলিয়া হওয়ার কারণেই আপনি কিন্তু IMF এর কাছে দৌড়িয়েছেন, তাই না? IMF এর কাছে তো এতদিন আপনাকে যেতে হয়নি। এখন IMF কি করতে পারতো? IMF বলতে পারতো যে আপনাকে ঋণ দেবে না, বাংলাদেশকে তারা ঋণ দেবে না। কিন্তু এটা যদি বলতো IMF, তাহলে কি হতো? এই মুহূর্তে বাংলাদেশ দেউলিয়া ঘোষণা হয়ে যেত। আমি কিন্তু একটা কথা আমার বক্তব্যের শুরুতেই বলেছি জনগণের বোঝার জন্য, যে প্রশ্ন দুটো, একটা হচ্ছে বাংলাদেশ কি দেউলিয়া হয়ে গেছে, আর দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশকে কি দেউলিয়া ঘোষণা করা হয়েছে। তাহলে IMF যদি লোন রিফিউজ করতো, তাহলে কিন্তু বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করা হয়ে যেত। তো সেই ঘোষণাটা IMF করে নাই। কিন্তু IMF কি ঋণ দিয়েছে আপনাদেরকে? ঋণ এখনো দেয় নাই। IMF বলছে তারা $4.5 বিলিয়ন ঋণ দেবে 42 মাসে। 42 মাস মানে কতদিন? 3.5 বছর, তাই না? তার মানে আপনি বছরে কত পাবেন? $1.5 বিলিয়ন। $1.5 বিলিয়ন আপনি বছরে পাবেন, এবং এখনো ওই লোন অ্যাপ্রুভ হয় নাই। লোন অ্যাপ্রুভের একটা নিয়ম আছে, এটা বোর্ড মিটিং এ যেতে হয়। এই বোর্ড মিটিং এ যাবে 3 মাস পরে, আর এই 3 মাসের মধ্যে সরকারকে অনেকগুলো রিফর্মের কাজ করতে হবে, তাদেরকে সম্মত হতে হবে অনেকগুলো কাজে। তার মধ্যে একটা তো আমি বললাম যে রিজার্ভ যে $8 বিলিয়ন এতদিন বেশি দেখিয়ে এসছেন শেখ হাসিনা, সেটা তাকে স্বীকার করতে হবে যে এই $8 বিলিয়ন নাই। ওই $8 বিলিয়ন কোথায় গেছে সেটা একটা ভিন্ন প্রশ্ন, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে না। তো এটা স্বীকার করতে হবে, এবং এছাড়া আরো অনেকগুলো সংস্কার করতে হবে। এগুলো করলে পরে 3 মাস পরে বোর্ড মিটিং এ এই প্রস্তাব যাবে IMF এর,
এবং তারপরে বোর্ড মিটিং এ এটা পাস হলে পরে আপনি টাকা পাবেন। কাজে আমার অভিজ্ঞতায় বলে যে আইএমএফ এর যে প্রথম যে টাকা, ওরা এভাবে বলে যে ফার্স্ট ট্রাঞ্চের যে টাকা সেটা আপনি এপ্রিল মের আগে পাবেন না। এবং ফার্স্ট ট্রাঞ্চের টাকা কত জানেন? $500 বিলিয়ন, মাত্র $500 মিলিয়ন। তো এই $500 মিলিয়ন পেতে হতেও কিন্তু আপনাকে আরো 5-6 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন দেখুন $500 মিলিয়ন মানে কত? অথবা যদি আমি আইএমএফ এর 3.5 বছরের লোনও চিন্তা করি, $4.5 বিলিয়ন, এই টাকা মানে 45,000 কোটি টাকা। বর্তমানে টাকার যে দাম তাতে 45,000 থেকে 50,000 কোটি টাকা হবে। আপনি শুনলে অবাক হবেন, এই মুহূর্তে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 1,34,000 কোটি টাকা। তার মানে আপনি আইএমএফ এর কাছে 3 বছরে যে টাকা চাচ্ছেন তার 3 গুণ, 3 টাইমস অফ দ্যাট মানি আপনার খেলাপি ঋণ। তো এই 1,34,000 কোটি টাকা কে নিয়েছে? এটা শেখ হাসিনার পরিবারের লোকজন এবং আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে মেরে দিয়েছে। তো 1,34,000 কোটি টাকা আপনি মেরে দিয়েছেন রাষ্ট্রের। মেরে দিয়ে আপনি আবার রাষ্ট্রের উপরে লোন চাপাচ্ছেন 45,000 কোটি টাকা, তাই না? তো আপনি কি দেউলিয়া এখনো হন নাই? আপনি তো 1,34,000 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ। আচ্ছা, বাংলাদেশের যেটা আরেকটা সমস্যা আপনি জানেন যে টাকা পাচার। বাংলাদেশ থেকে প্রতি বছর পাচারের পরিমাণ গত এই শেখ হাসিনার শাসনামলে $7.5 বিলিয়ন। আপনি আইএমএফ এর কাছে ঋণ চাচ্ছেন $4.5 বিলিয়ন, আর আপনার সরকার তার সব ডিসঅনেস্ট বা লুটেরা ব্যবসায়ীদের মাধ্যমে দেশ থেকে নিয়ে যাচ্ছে $7.5 বিলিয়ন প্রতি বছর। তো আপনি তো এই দেশকে শেষ করে দিয়েছেন, এই দেশের আর কিছু বাকি নাই। আপনি এখন সৌদি আরবের মন্ত্রীর কাছে দেন দরবার করছেন বাকিতে তেলের জন্য। এই তেলের মূল্য পরিশোধ কে করবে? বাংলাদেশ আপনি তো করবেন না, বা আপনার পরিবার করবে না, বা আওয়ামী লীগের ব্যবসায়ীরা করবে না। এই দেশ, এই ঋণ পরিশোধ করবে জনগণ, রাষ্ট্রকে শোধ করতে হবে, তাই না? এই ঋণ তো রাষ্ট্রের উপরে আসবে। তো এই ঋণের দায় আমরা কেন নেব? আপনি আমি কেন নেব? চিন্তা করে দেখুন, আপনি আমরা নির্বাসনে থেকেও কিন্তু প্রতি বছর আমরা আয়করের টাকা দিচ্ছি। নির্বাসনে থাকার পরেও আমার পরিবার প্রতি বছর প্রায় প্রচুর পরিমাণ টাকা আমরা ট্যাক্স হিসেবে পেমেন্ট করছি এই রাষ্ট্রকে, রাষ্ট্রকে। তো তাহলে এই রাষ্ট্র তো শেষ করে ফেলেছেন এই মহিলা। তো আমি একটা জনগণের প্রতি আজকে একটা সরাসরি কথা বলতে চাই যে আপনারা কি বুঝতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতি কতটা ধ্বংস করেছে শেখ হাসিনা? নাকি এখনো আপনারা উন্নয়নের গল্পে বিশ্বাস করছেন, এখনো আপনার উন্নয়নের কথা শুনে যাচ্ছেন? আপনি দেখুন এই সরকারের মন্ত্রীরা কত মিথ্যাবাদী। আজকে দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন আগামী 3 মাসের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি জানেন যে গ্যাসের জন্য এখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আপনি 3 মাসে কি করে গ্যাস প্রবলেম সলভ করবেন? মিথ্যাবাদী, মানে নির্লজ্জ মিথ্যাবাদী, তার একটা সীমা আছে। 3 মাসের মধ্যে আপনি কি নতুন গ্যাস ফিল্ড পেয়ে যাবেন যে 3 মাসের মধ্যে আপনি গ্যাস সমস্যার সমাধান করে ফেলবেন? কিংবা 3 মাসের মধ্যে কি আপনি গ্যাসের প্রোডাকশন বাড়াতে পারবেন? আপনি জানেন আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম এবং আমার বিভিন্ন রকম লেখাপড়ার মধ্যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এটাও বোধহয় আপনি জানেন। তো কাজে গ্যাসের বিষয়টা তো আমি মোটামুটি বুঝি। তো সুতরাং একটা গ্যাসের নতুন কূপ খনন করে প্রোডাকশনে যেতে কমপক্ষে 18 মাস সময় লাগে। তো আপনি 3 মাসের মধ্যে কিভাবে গ্যাস সমস্যা সমাধান করবেন? কি 3 মাসের মধ্যে? এটা কি আলাদিনের চেরাগ? আসলে এটা আর কিছু না, জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে। আমি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে 14 বছর ধরে ধোঁকা দেয়া হচ্ছে। আপনারা জাগুন, আপনারা বুঝতে চেষ্টা করুন। শেখ হাসিনা উন্নয়ন এই গল্প বলে বাংলাদেশকে সর্বনাশ করে দিয়ে গেছে। একটা বিষয় আমি খুব জোর দিয়ে আপনাদেরকে বলি, আমি বলবো না যে বিএনপির যে সর্বশেষ সরকার ছিল 2001 থেকে 2006 তারা সবকিছু চমৎকার কাজ করেছে, কিন্তু বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে একটা মজবুত অবস্থায় নিয়ে গেছিল। মজবুত মানে কি জানেন? মজবুত মানে উন্নয়ন না, এই ভুয়া উন্নয়ন না। মজবুত মানে হচ্ছে, এটা যে কোনো ইকোনমিক্স বুঝবেন, মজবুত মানে হচ্ছে যে একটা দেশের অর্থনীতি এটা সাস্টেনেবল কিনা, এটা দীর্ঘমেয়াদে এই অর্থনীতি টিকে থাকতে পারবে কিনা, এই অর্থনীতি শৃঙ্খলার মধ্যে এসছে কিনা।
আমি মরহুম সাইফুর রহমান এবং বেগম খালেদা জিয়াকে প্রশংসা করব, তৎকালীন প্রধানমন্ত্রী, যে তারা একটা ভঙ্গুর অর্থনীতিকে তারা একটা মজবুত অবস্থায় নিয়ে গেছিলেন, একটা শৃঙ্খলার মধ্যে চলে এসেছিল বাংলাদেশের অর্থনীতি, এবং তখনও কিন্তু গ্রোথ 6.7 চলে এসেছিল, 7-এর কাছাকাছি গ্রোথ হয়েছিল। যেই গ্রোথের গল্প এখন এই সরকার করে, সেই 7% গ্রোথ কিন্তু 2005-06 অর্থ বছরে বাংলাদেশে অর্জিত হয়েছিল। এবং এই ধরনের ঋণ খেলাপি কালচার থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসেছিলাম ইকোনমিকে। সেই ডিসিপ্লিন ইকোনমিকে শেখ হাসিনা ধ্বংস করেছেন এবং উন্নয়নের নামে বাংলাদেশের জনগণের উপরে ঋণের পাহাড় তিনি চাপিয়েছেন। এবং তিনি আরেকটা আপনাদেরকে বলি যে তিনি রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা প্রত্যেক বছরের রাষ্ট্র চালাতে যে খরচ হয়, তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন এটা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তিনি কেন নিয়েছেন রেভিনিউ এক্সপেন্ডিচারকে এই পর্যায়ে? দুটো কারণে নিয়েছেন। একটা হচ্ছে লুটপাট করেছেন, একেবারে চুরি করেছেন, এই দুর্নীতিবাজ এই প্রধানমন্ত্রী চুরি করেছেন বাংলাদেশের টাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যেহেতু জনগণের ভোটে আসেন নাই, তিনি আমলাদের খুশি করতে চেয়েছেন। তিনি সামরিক বেসামরিক আমলাদের খুশি করবার জন্য তাদেরকে দুর্নীতির সুযোগ করে দিয়েছেন এবং তাদের বেতন বাড়িয়েছেন, এমন পর্যায়ে নিয়ে গেছেন যেই বেতন দেওয়ার ক্ষমতা বাংলাদেশ রাষ্ট্রের নাই। আর একটা বিষয় আপনাদেরকে বলে এই আলোচনা আমি শেষ করব, সেটা হলো যে একটা রাষ্ট্রে যখন একটা স্ট্রাকচার হয়, স্ট্রাকচার বলতে আমি ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের কথা বলি, সেই ব্যুরোক্রেটিক স্ট্রাকচারটাকে বলা হয় পিরামিড স্ট্রাকচার। মানে স্ট্রাকচারটা এরকম হয়, এটাই হচ্ছে পিরামিড। তার মানে উপরে পিক আর নিচে চওড়া। তার মানে হচ্ছে যে একটা মন্ত্রণালয়ে একজন সেক্রেটারি থাকে, তাই না? একজন সেক্রেটারি থাকে, হয়তো 5 জন, হয়তো 3 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকে, হয়তো 10 জন জয়েন্ট সেক্রেটারি থাকে, 20 জন ডেপুটি সেক্রেটারি থাকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকে হয়তো 50 জন। এটাকে বলে পিরামিড স্ট্রাকচার। আর এই মহিলা আমলাদের খুশি করবার জন্য জনগণকে, মানে জনগণের সর্বনাশ করে, দেশের সর্বনাশ করে তিনি রিভার্স পিরামিড করেছেন। আপনি কি জানেন বাংলাদেশ এক অদ্ভুত দেশ পৃথিবীতে, যেখানে জয়েন্ট সেক্রেটারির সংখ্যা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির থেকে বেশি, এবং এতগুলো জয়েন্ট সেক্রেটারি কিন্তু কাজ নাই, তাদের ডেস্ক নাই, এতগুলো জয়েন্ট সেক্রেটারিকে পদায়ন করার মতো কোনো জায়গা নাই। কিন্তু তিনি কেন করেছেন? ওই যে খুশি করতে হবে, আমলাদের খুশি করতে হবে। একই কাজ তিনি সেনাবাহিনীতে করেছেন, একই কাজ তিনি পুলিশে করেছেন। তো আমি আজকে এই আলোচনায় আমি সেনাবাহিনী, পুলিশ, আমলা সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমিও সরকারে ছিলাম, আমার সাথে যারা কাজ করেছেন তারা জানেন যে আমরা শতভাগ সততার সাথে মন্ত্রণালয় চালিয়েছি। আমি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি জোর দিয়ে জনগণকে বলতে পারি আমি জ্বালানি মন্ত্রণালয়ের একটা গাড়ি পর্যন্ত একদিন ব্যবহার করি নাই। জ্বালানি মন্ত্রণালয় থেকে আমি 1 লিটার তেল নেই আমার গাড়ির জন্য। তো এইভাবে আমরা মন্ত্রণালয় চালিয়েছি এবং সেই মন্ত্রণালয়গুলোকে যে ডিসিপ্লিন আমরা নিয়ে এসেছিলাম সেটাকে ধ্বংস করেছে এই সরকার। আমি আমলাদের বলছি, আমি জেনারেলদের বলছি, আমি পুলিশের আইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজি সবাইকে বলছি যে আপনারা যে এই দুর্নীতিবাজ সরকারকে সমর্থন করে আসছেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো তার দুর্নীতির অংশ পাচ্ছেন, কিন্তু আপনারা রাষ্ট্র ধ্বংস করে ফেলছেন। আপনারা বুঝতে পারছেন এটা? আপনাদের সন্তানরা কোথায় থাকবে? আমি জেনারেল সাহেবদের বলতে চাই, আপনাদের সন্তানরা কোথায় থাকবে? বাংলাদেশ কি আছে? এটার ইকোনমি যে ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা, এটা বোঝেন আপনারা? আপনারা ব্যক্তি স্বার্থে একজন দুর্নীতিবাজ, একজন ফ্যাসিস্ট মহিলাকে আপনারা 14 বছর ধরে সমর্থন দিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে বাংলাদেশকে রক্ষা করবার, কিন্তু তার আগে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, এই সরকারকে বিদায় নিতে হবে, তারপরে নতুন করে সংস্কার করতে হবে, অর্থনীতিকে আবার সঠিক পথে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি এখনো আহ্বান জানাচ্ছি জেনারেল সাহেবদের, সেক্রেটারি সাহেবদের, পুলিশের আইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজিদের, আপনারা অনেক সর্বনাশ করেছেন বাংলাদেশে, আর করবেন না, এবং নিজেদের স্বার্থেই করবেন না। আপনারা কতজন বেগম পাড়ায় যেতে পারবেন? কতজন পরিবার বিদেশে পাঠাতে পারবেন? আপনারা কয়জন জেনারেল আরামে থাকবেন? কিন্তু বাকি সবাই ধ্বংস হয়ে যাবে এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা সর্বনাশ করে যাচ্ছেন সাময়িক মোহে, সাময়িক লাভের জন্য। কাজে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এই যে মহিলা গায়ের জোরে আপনাদের সমর্থনে ক্ষমতা আঁকড়ে বসে আছেন, জনগণের উপর স্টিম রোলার চালিয়ে এবং দুর্নীতি করছেন, তাদেরকে সমর্থন করা ছেড়ে দিন। তাদেরকে গিয়ে বলুন অনেক হয়েছে,
আর নয়, এনাফ ইজ এনাফ। এবার আপনার যাওয়ার সময় হয়েছে। আমি জেনারেল সাহেবদের বলবো, আপনারা দল বেঁধে গণভবনে চলে যান। আপনারা গিয়ে বলেন যে আপনি আমাদের সর্বনাশ যা করবার করেছেন, অনেক হয়েছে, এবার বিদায় নেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, সেই সরকার এসে যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুক, যেটা আমেরিকান গভর্নমেন্ট বলছে, আমেরিকান অ্যাম্বাসেডর বলছেন, ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন। সেই ইলেকশন হোক, জনগণের সরকার এসে এই দেশকে আবার নির্মাণ করুক, এই অর্থনীতি আবার ঠিক করুক। তা না হলে আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে 10 বছর আগে আমার দেশ পত্রিকায় আমরা যা যা লিখেছিলাম সেগুলো কিন্তু সব আজকে ফলে গেছে। আজ থেকে 2013 সালে আমি লিখেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আজকে কিন্তু আপনারা সবাই বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট। এই কথাটা প্রথম আমার দেশ পত্রিকা বলেছিল 2013 সালে। আমরা বলেছিলাম যে এই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারবে না, এটা আমি নিজে বলেছিলাম। শেখ হাসিনার অধীনে নির্বাচনের কোনো প্রশ্নই হয় না। সেই নির্বাচন কিন্তু আপনারা দেখেছেন 2018 সালে নিশিরাতের নির্বাচন হয়েছে। হয়তো এই প্রসঙ্গে আপনি পরে আমার সঙ্গে। আমি আপনার আলোচনার প্রেক্ষিতে আমার দুটো প্রশ্ন। জি জি, আপনি শেষ করেন। সুতরাং আমি জনগণকে বলছি, আমি পুলিশকে বলছি, আর্মিকে বলছি, আমি ব্যুরোক্রেসিকে বলছি, আপনারা এখন ঐক্যবদ্ধভাবে এই যে 10 তারিখে ঢাকা শহরে আমরা আশা করছি এক ধরনের গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, সেই গণ অভ্যুত্থানে আমি আশা করব সেনাবাহিনী, পুলিশ, আমলা সবাই যোগদান করবে। আপনাদের নিজেদের স্বার্থে, আপনাদের সন্তানদের স্বার্থে আপনারা যোগদান করবেন। যারা যারা দুর্নীতি করেছেন শেখ হাসিনার সাথে, তার কাছ থেকে যে সুবিধা নেয়ার সেটা সুবিধা নিয়েছেন, কিন্তু দেশ তো শেষ হয়ে গেছে। এটা যদি এখনো আপনারা বুঝতে না পেরে থাকেন, তাহলে আপনাদেরকে করুণা করা ছাড়া আমার আর কিছু বলবার নেই। না, মামুন, আশা করা যাচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর সব জায়গাতেই বর্তমান যে পরিস্থিতি দেশের বা দেশকে যেখানে নামিয়ে নিয়ে আসা হয়েছে, এই বিষয়টি সম্পর্কে তারা সবাই অবগত আছেন। কারণ প্রত্যেকেরই তো প্রচুর আত্মীয় স্বজন, ভাই বোন দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করেন। তাদের কাছ থেকে নিশ্চয় তারা জানেন, তারা হয়তো একটি রাজকীয় রাজপ্রাসাদে থাকেন, কিন্তু তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা শোনেন যে তারা কি সিচুয়েশনে আছেন। তো দুটি প্রশ্ন, দেশের এরকম একটি অবেহাল অবস্থা মধ্যে প্রধানমন্ত্রী বা কিছু কিছু মন্ত্রী যেভাবে কথা বলেন, বেশ জোর দিয়ে, বেশ হুমকি ধমকি দিয়ে কিন্তু কথা বলেন, এবং অনেকেই বলেন যে এত জোর পায় কই। তো এরকম একটা মন্তব্য সাধারণ মানুষের আছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন, এটা একটু যেতে চাই। আরেকটা হচ্ছে যে বিদেশিরা কিন্তু মোটামুটি মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময় জাপানের রাষ্ট্রদূত মানে অনেকটা বিস্ময়কর ভাবে প্রকাশ্যেই বলেছেন যে পুলিশ কিভাবে আগে রাতে ব্যালট বাক্স মানে ভরে দিয়েছে 2018 নির্বাচনে। জি, 2018 নির্বাচনে। তো বিদেশিরা খুব কনসার্ন। আপনি জানেন যে আমেরিকার একজন মন্ত্রী কানাডার রাষ্ট্রদূত বৈঠক করছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত বৈঠক করছেন, মার্কিন দূতাবাস অনেক বেশি সক্রিয় অন্য যে কোনো সময় চেয়ে। তো সব মিলিয়ে আসলে কি হতে যাচ্ছে? কেউ কেউ আশঙ্কা করছেন যে যদি যেমন আপনি আহ্বান জানালেন সবার প্রতি, ঠিক মতো যদি আমাদের রাষ্ট্রের যন্ত্রগুলো ঠিক মতো কাজ না করে, তাদের উপরে হয়তো স্যাংশন আসবে, এমন একটি আশঙ্কাও আছে। তো সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। বেশ কয়েকটা প্রশ্ন তুলে দিলাম। হ্যাঁ, প্রথমেই আপনার ওই জবাবটা দেই যে এরা এত জোর কোথায় পাচ্ছে। এটা দুটো জবাব। একটা হচ্ছে যে কোনো ফ্যাসিস্ট যাওয়ার আগের দিন পর্যন্ত কিন্তু পরাজয় মেনে নেয় না। আপনার মনে আছে কিনা যে 1990 সালে যখন এরশাদের পতন ঘটলো, তো পতনের আগের দিন পর্যন্ত কিন্তু এরশাদ অনেক বড় বড় কথা বলছিল, কিন্তু পরের দিন দেখা গেল যে এরশাদের সিংহাসন ধসে গেছে। তো সুতরাং যে কোনো ফ্যাসিস্ট পতনের আগ মুহূর্ত পর্যন্ত তারা জোরেই কথা বলতে চায় এবং জোরে কথা বলে জনগণকে ভয় দেখাতে চায়। কারণ ফ্যাসিস্ট যদি দেখায় যে সে ভয় পেয়ে গেছে, তাহলে সে এক মুহূর্তে ক্ষমতায় থাকতে পারবে না। সে তো জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই। যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই তার কিন্তু প্রতি মুহূর্ত ক্ষমতা হারানোর ভয়। এটা গেল একটা। আর দ্বিতীয়, তিনি জোরের সাথে বলছেন কারণ তিনি মনে করছেন আমি যাদেরকে উদ্দেশ্য করে এখন বললাম, সেই আমলা শ্রেণী, সেই জেনারেল সাহেবরা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ধরুন পুলিশের এই যে বেনজির চলে গেল বা বেনজির মার্কা লোকজন যারা আছে, যেমন এখন পুলিশের যিনি আইজি, তিনিও তো স্যাংশন প্রাপ্ত ব্যক্তি, তাই না? তার বিরুদ্ধেও তো মার্কিন স্যাংশন আছে।
তো তিনি যে জোরের সাথে কথা বলছেন, এদের জোরে তিনি কথা বলছেন। তিনি মনে করছেন যে এই আমলা শ্রেণী, এই জেনারেলের দল, এই পুলিশের সিনিয়র কর্মকর্তারা তার সঙ্গে আছে এবং তারা জনগণের বুকের উপরে গুলি চালাবে, এটা হচ্ছে তার প্রত্যাশা। কিন্তু এখানে যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হচ্ছে, আপনি আগেই ইঙ্গিত দিয়েছেন, যদি এরকম কাজ করে যারা করবে, তাদের বিরুদ্ধে এই ছোটখাটো স্যাংশন আসবে না, তাদের বিরুদ্ধে আরো অনেক বড় স্যাংশন আসবে। শুধু তাই নয়, আমি আপনাকে বলি, সকল ফ্যাসিস্টকেই যেতে হয়, শেখ হাসিনাকেও যেতে হবে। এবং শেখ হাসিনা যাওয়ার পরে তার যারা তল্পি বাহক আছেন এবং তারা যদি জনগণের উপরে এখন গুলি চালান, অনেকে বলছেন যে হেফাজতের মতো গুলি চালাবেন, এরকম কথাও বলছেন, তারা যদি এই ধরনের কাজ করেন, আমি বলে দিচ্ছি তাদেরকে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু বাংলাদেশে বিচার হবে যে তাই নয়, আন্তর্জাতিক ভাবে তাদের বিচার হবে। তো সুতরাং শেখ হাসিনা যে আশা করছেন, আমি মনে করি না এই আশা শেষ পর্যন্ত তিনি নিরাশ হবেন। এবং আমি এখনো বিশ্বাস করতে চাই, হ্যাঁ, পুলিশের মধ্যে অনেকে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত। এবং আমি তো যখন রিমান্ডে ছিলাম কনক সরোয়ার, আমি দেখেছি যে ডিবিতে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল, তারা সবাই ছাত্র লীগের নেতা, হল পর্যায়ের নেতা, ইউনিভার্সিটি পর্যায়ের নেতা, কলেজের নেতা, প্রত্যেকে নেতা। এবং পুলিশের চরিত্র কতটা নষ্ট হয়েছে জানেন? এদের মধ্যে অনেককে আমি দেখেছি তারা সব ড্রাগ এডিক্ট হয়ে গেছে। এই পুলিশ অফিসাররা কেন ড্রাগ এডিক্ট হয়েছে জানেন? কারণ মানুষের উপরে তারা যখন অত্যাচার করে, একটা নর্মাল মানুষ মানুষের উপরে অত্যাচার করতে পারে না, এটা মানবিকতায় লাগে। তো আপনি যদি ওই ধরনের অত্যাচার করতে চান, আপনি যদি গুম খুন করতে চান, আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে চান, তাহলে তো আপনি নর্মাল হিউম্যান বিং থাকতে পারবেন না, আপনাকে দানব হয়ে যেতে হবে। আপনি মানব থাকতে পারবেন না, দানব হতে হবে। দানব হতে গেলে তখন তাকে ড্রাগ নিতে হয়, তখন তাকে অ্যালকোহলিক হতে হয়। তো এগুলো কিন্তু আমি দেখেছি, ডিবির অনেক পুলিশ অফিসার ড্রাগ এডিক্ট, ডিবির অনেক পুলিশ অফিসার অ্যালকোহলিক, তারা হয়ে গেছে। তো এই জন্য আমি যেটা মনে করি যে এবার শেখ হাসিনা যে আশা করছেন যে তিনি গুলি চালানোর অর্ডার দেবেন আর সাধারণ জনগণের উপর গুলি চলবে, এরকম পরিস্থিতি হবে না। কাজেই আমি আশাবাদী থাকতে চাই যে শেখ হাসিনার পতন নিকটবর্তী হয়ে এসেছে। এবং শেখ হাসিনা নিকটবর্তী কেন, আমি তো মনে করি প্রতিদিন একটি দিন যে থাকছেন শেখ হাসিনা, সেই দিনে বাংলাদেশের ক্ষতি হচ্ছে। এই জন্য আমি বারে বারে জনগণকে বলছি যে আপনারা বুঝুন যে আপনাদের সর্বনাশ হচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সর্বনাশ হচ্ছে। আপনি দেখুন, এতদিন বিদ্যুতের গল্প বলা হয়েছে, তাই না? কুইক রেন্টাল, বিদ্যুৎ কেন্দ্র, এখন বিদ্যুৎ কেন্দ্র চালানোর গ্যাস নাই। তারপরে তেল দিয়ে যে চালাবেন আপনি, তেলও আপনি কেনার পয়সা নাই, তেল দিয়ে চালাবেন কি করে? আপনার তেল কিনতে হবে, তো তেল তো আপনি বাকি চাচ্ছেন। এখন আপনি তো সৌদি আরবকে বলছেন আপনাকে বাকিতে তেল দিতে, তার মানে বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো আপনার তেল কেনার পয়সা নাই। তো আপনি বিদ্যুৎ কেন্দ্র চালাবেন কি করে? কিন্তু দেশ তো শেষ করে ফেলেছেন। কাজে আবারও আমি এই কথা সবাইকে, মানে আমার মতো যারা প্রবীণ তাদেরকে, নবীনদের বলতে চাই, এবং সামরিক বেসামরিক আমলাদের বলতে চাই, আপনারা রিয়েলাইজ করুন যে প্রতিটি দিন, এভরি 24 আওয়ার্স বাংলাদেশের সর্বনাশ হচ্ছে। সুতরাং শেখ হাসিনা যতদিন থাকবেন বাংলাদেশের সর্বনাশ হতেই থাকবে। তো আপনারা কি এই সর্বনাশ মেনে নিচ্ছেন? এটা তো শুধু আপনাদের জীবনের ব্যাপার না, এটা তো আপনাদের পরবর্তী প্রজন্মের জীবনের ব্যাপার। আপনারা সবকিছু ধ্বংস করছেন। আপনাদের উচিত সম্মিলিতভাবে এই মহিলাকে ক্ষমতা থেকে উৎখাত করা এবং ওই মহিলাকে ক্ষমতা থেকে যেতে বাধ্য করা। আমি তো আহ্বান জানাবো জনগণকে, পুলিশকে, আর্মিকে, আপনারা সবাই মিলে গণভবনে যাত্রা শুরু করুন এবং গণভবনে গিয়ে তাকে ঘেরাও করুন, ঘেরাও করে বলুন তাকে এই মুহূর্তে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাকে চলে যেতে হবে, আর সময় দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি প্রথমে যেটা বলেছেন, মানবিকতার দিক দিয়ে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। আচ্ছা বলুন তো, 50 বছরে বাংলাদেশে কোনোদিন স্যাংশন হয়েছে? বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকান স্যাংশন কোনোদিন হয়েছে? আজকে বাংলাদেশের পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইজির বিরুদ্ধে স্যাংশন হয়েছে। আমার অবাক লাগে, আপনাদের লজ্জা লাগে না? ডোন্ট ইউ ফিল অ্যাশেমড যে আপনাদের বিরুদ্ধে আমেরিকান স্যাংশন? আপনারা আইজি, আপনারা চেহারা দেখেন কি করে? জুনিয়র অফিসারদের সামনে মুখ দেখেন কি করে আপনারা? মানে আমার খুবই অবাক লাগে। কাজেই সব দিক দিয়ে আপনি বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছেন। আরে এসকে সিনহা আপনাদেরই লোক ছিল, বাংলাদেশের সর্বনাশ করবার জন্য যারা যারা দায়ী তাদের মধ্যে এসকে সিনহা একজন। কিন্তু যখনই তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব এসে গেল, এসকে সিনহা মনে করলো তাকেও দিল্লি সমর্থন করে, হাসিনা মনে করলো তাকেও দিল্লি সমর্থন করে, এসকে সিনহা মনে করলো সে আর হাসিনা সমান। এই শেখ হাসিনা
ডিএফআই কে দিয়ে ঘাট ধরে বের করে দেয়নি এস কে সিনহাকে দেশ থেকে, এবং সেই ডিজিডিএফআই জেনারেল আকবর তিনি এখন কোথায়? তাকে কোন একটা পোস্টে যেন সরিয়ে দেওয়া হয়েছে। এই আকবরের কথা শুনি যে সে এস কে সিনহাকে দেশ থেকে বের করেছে এবং গায়েও নাকি হাত তুলেছে। এবং এই আকবরই আপনার মনে আছে হয়তো 2014 সালে আমি যখন জেলে, যখন একতরফা নির্বাচন হলো, এরশাদ নির্বাচন করতে রাজি হচ্ছিল না, এই আকবর এরশাদকে তার বাড়িধারার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে আটকে রেখে দিয়েছিল। তো আপনাদের এই অপরাধের লিস্টগুলো, আপনারা কি আয়নার সামনে দাঁড়ান? এসব অফিসারদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আয়নার সামনে নিজের চেহারা দেখেন, আপনাদের স্ত্রী সন্তানদের সামনে দাঁড়ান, আপনারা মোকাবেলা করতে পারেন যে আপনারা কি করেছেন বাংলাদেশের? ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দিস কান্ট্রি। কাজে আমি আবারও আহ্বান জানাবো, এখনো হয়তো সময় আছে বাংলাদেশকে আবার সঠিক পথে নিয়ে আসার, কিন্তু তার জন্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হচ্ছে যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট কখন যাবে। কাজে ফ্যাসিস্ট গভর্নমেন্ট গেলে না আপনি সংস্কার শুরু করবেন। পর্তুগাল থেকে একজন দর্শক একটি প্রশ্ন করেছেন আপনার কাছে, সেটি হচ্ছে যে প্লিজ আস্ক মিস্টার মাহমুদুর রহমান স্যার, ইফ উই হ্যাভ মানি ইন বাংলাদেশ ব্যাংক, ইজ ইট সিকিউর অর নিড টু উইথড্র মানি ফ্রম ব্যাংক? আমি আপনাকে বলবো, টাকা রাখা নিরাপদ কিনা, তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেলবেন কিনা, যে কথাগুলো শোনা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে তো আর ওনার টাকা নাই, বাংলাদেশ ব্যাংকে তো টাকা থাকে না, ওনার টাকা আছে কমার্শিয়াল ব্যাংকে, তাই না? কিন্তু বাংলাদেশের এখন যে অবস্থা, যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে কোনো তারল্য সংকট নাই, অনেক কথা বলেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আপনাকে আজকের নিউজ আমি বলি, 10টা ব্যাংকে প্রভিশন ঘাটতি, এটা একটু কঠিন কথাটা, প্রভিশন ঘাটতি অনেকে হয়তো বুঝবেন না আপনারা। প্রভিশন ঘাটতি মানে হচ্ছে আপনার ক্যাপিটাল কমে গেছে, ক্যাপিটাল চলে গেছে। 10টা ব্যাংকের আপনি প্রভিশন ঘাটতি কত জানেন? কোন 20,000 কোটি টাকা এই মুহূর্তে। 10 ব্যাংকস 20,000 crore প্রভিশন ঘাটতি, এবং তার মধ্যে সরকারি ব্যাংক 5টা সম্ভবত এবং বেসরকারি ব্যাংক 5টা। কাজে আমি জানি না যিনি প্রশ্ন করেছেন তার কোন ব্যাংকে টাকা আছে। আমি শুধু এই মুহূর্তে এইটুকু বলতে পারি যে সব ব্যাংকে টাকা এখন নিরাপদ না। অনেক ব্যাংকই আছে যে ব্যাংকে আসলে টাকা নাই, সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এখন সরকার তো সেটা ঘোষণা করবে না, কারণ দেউলিয়া যদি ঘোষণা করে একটা ব্যাংকে, তাহলে তো বাংলাদেশে একটা মানে হাহাকার শুরু হয়ে যাবে, তাহলে তো হাসিনার কন্ট্রোলে আর কিছু থাকবে না। কাজে আমার যেটা সাজেশন থাকবে বাংলাদেশের নাগরিকদের প্রতি, যে আপনারা যার যার টাকা নিজের কাছে রাখুন। এখন নিজের কাছে রাখা টাকাও তো সেফ না বাংলাদেশে, সুতরাং বাট ব্যাংকের টাকা রাখা সেফ এরকম কোনো কথা আমি বলতে পারবো না শেখ হাসিনার জামানায়। কিন্তু একটা মনে রাখা দরকার যে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, ব্যাংকে যে টাকা থাকে জনগণের, সেই টাকার পিছনে রাষ্ট্রের একটা সার্বভৌম রাষ্ট্রের একটা গ্যারান্টি থাকে। কিন্তু বাংলাদেশ কি সার্বভৌম রাষ্ট্র? আপনার মনে আছে কিনা 1 বছর আগে সম্ভবত এই সরকার একটা ঘোষণা দিয়েছিল যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে যত টাকাই থাকুক না কেন আপনার ব্যাংকে, তা আপনি 1 লাখ টাকা পাবেন। ধরেন আপনার 10 লাখ টাকা আছে ব্যাংকে, কিন্তু সেই ব্যাংক, ধরেন জনতা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, জনতা ব্যাংকে আপনার 10 লাখ টাকা আছে, সরকার আপনাকে কত টাকা দিবে? 1 লাখ টাকা। তো বাকি 9 লাখ টাকা কি হবে? বাকি 9 লাখ টাকা আপনি আর পাবেন না। তাহলে এই কথা তো এই সরকার অনেক আগেই বলে রেখেছে। তার মানে সাম্প্রতিক সময় আবার সরকারের মদতপুষ্ট মিডিয়াগুলো আবার এটাকে আবার অন্যভাবে টুইস্ট করার চেষ্টা করছে। কিন্তু এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একেবারে বিধিবদ্ধ নিয়ম যে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়, বাংলাদেশ ব্যাংকের কাছে 20,000 কোটি টাকার একটি তহবিল আছে, সেই তহবিল থেকে তারা ইন্স্যুরেন্স হিসেবে 1 লাখ টাকা করে প্রত্যেক গ্রাহককে দিয়ে দেওয়া হবে, এবং বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ওই ব্যাংকের যদি কোনো সম্পদ থেকে থাকে সেই সম্পদ বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকা থেকে মানে প্রপোর্শনেটলি টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে। অর্থাৎ আমি আপনাকে বলে দিই এইসব ব্যাংকের কোনো সম্পত্তি নাই, কারণ যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে 1,34,000 কোটি টাকা যদি খেলাপি ঋণ থাকে, আপনার সম্পদ কোথায়? আপনার সকল সম্পদ তো খেলাপি ঋণে পরিণত হয়ে গেছে তো। এবং আপনি জানেন খেলাপি ঋণকেও অ্যাসেট হিসেবে দেখানো হয়, রিসিভেবল হিসেবে দেখানো হয়। রিসিভেবল ইজ পার্ট অফ দ্য অ্যাসেট, অনেক অ্যাকাউন্টেন্ট এটা দেখান। তো আপনি যদি খেলাপি ঋণের প্রভিশন না করে থাকেন, এটা একটু টেকনিক্যাল আলোচনা হয়ে যাচ্ছে, খেলাপি ঋণের প্রভিশন যদি করে না থাকেন তাহলে ওই ব্যাংক তো অলরেডি ব্যাংকরাপ্ট, ওই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কাজে আমি জনগণকে একটাই বলবো যে আপনারা একটু খোঁজ নিন 10টি ব্যাংকের যে নাম এসছে যাদের প্রভিশন ঘাটতি 20,000 কোটি টাকা। আমি সাজেস্ট করব যাদের টাকা এই 10টি ব্যাংকে আছে তাদের অন্তত উচিত এই ব্যাংক থেকে টাকা উঠিয়ে দেয়া। এই ব্যাংকের টাকাগুলি নিরাপদ না,
কারণ সরকার যেখানে বলেছে যে 1,00,000 টাকার উপরে আপনাকে দেবে না, তো তাহলে তো এটা নিরাপত্তার কোনো প্রশ্নই নাই। সরকার তো বলে নাই যে আপনার পুরো টাকা দিয়ে দেওয়া হবে এবং এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংক দিবে, এটা তো সরকার বলছে না আপনাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি অন্তত এই 10টি ব্যাংকের উপরে আপনারা খোঁজ নিন, এই 10টি ব্যাংক কোন 10টি ব্যাংক, এখানে যাদের টাকা আছে তাদের টাকা খুব সেফ আমি বলতে পারবো না। আমি মনে করি এখানে টাকা রাখা খুবই রিস্কি। এখন সিদ্ধান্ত আপনাদের। এখন পাশাপাশি মোহাম্মদ ভাই, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, জাপানি রাষ্ট্রদূতের যে মন্তব্য, সেই মন্তব্যটা আপনি কিভাবে দেখেন সেটি যদি আপনি একটু বলেন আমাদেরকে। প্রথমে আমি একটু বলে নেই যে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্য তো অত্যন্ত সঠিক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন পুলিশ আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখে, এটা পৃথিবীতে কোথাও শুনি নাই, এটা বাংলাদেশে শুধু শুনেছেন জাপানি রাষ্ট্রদূত। সঠিক কথা, পৃথিবীতে কোথাও হয় নাই। কিন্তু জাপানি রাষ্ট্রদূত সাহেব, এই 4 বছর ধরে তো এই সরকার ক্ষমতায় আছে, তাই না? এই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল কবে? 2018 ডিসেম্বরে নির্বাচনের সময়। তাহলে এই 4 বছর ধরে এই সরকারকে আপনারা লেজিটিমেসি কেন দিচ্ছেন? এই 4 বছর ধরে এই সরকারের সাথে লেনদেন কেন করছেন আপনারা? তার মানে এই সরকার তো টোটালি ইলিগাল গভর্নমেন্ট। যে সরকার, আপনি নিজেই বলছেন, জাপানি অ্যাম্বাসেডর নিজেই বলছে যে এই সরকার পুলিশ দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রেখেছিল ইলেকশনের আগের রাত্রে, তাহলে দিস গভর্নমেন্ট ইজ টোটালি ইলিগাল। ইলিগাল গভর্নমেন্টের সাথে তো কোনো ডিপ্লোম্যাটিক ডিলিংস আপনি করছেন কেন? তো এই প্রশ্ন আমার উল্টো, এই প্রশ্ন জাপানি অ্যাম্বাসেডরের কাছে থাকবে। কিন্তু মোট কথা হলো যে এটা একটা বড় চেঞ্জ। আপনারা এটা খেয়াল করুন যে এটা একটা খুবই বড় পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন জাপানের অবস্থানে। কারণ আপনাদের মনে আছে কিনা 2014 সালে শেখ হাসিনা যখন একদলীয় নির্বাচন করলো, যেটাতে বিএনপি বয়কট করেছিল যে নির্বাচনে, এবং ইলেকশনের আগেই 154 জন এমপি নির্বাচিত হয়ে গেল নির্বাচনের আগেই। তো ওই নির্বাচনের পরে জাপানি তদানীন্তন প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগে মারা গেছেন, শিনজো আবে, তিনি বাংলাদেশ ভিজিটে এসেছিলেন। তখন কিন্তু কোন ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা এই গভর্নমেন্টকে কনগ্রাচুলেট করে নাই। আপনাদের যদি মনে থাকে 2014 সালে কেউ কনগ্রাচুলেট করে নাই শেখ হাসিনাকে। বাট জাপানিজ প্রাইম মিনিস্টার ওয়াজ দ্য অনলি ফরেন ডিগনিটারি, ফরেন প্রাইম মিনিস্টার, যিনি বাংলাদেশ ভিজিট করেছিলেন। সেখানে একটা জাপানের অন্য স্বার্থ ছিল, সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তিনি এসেছিলেন। তার মানে এক অর্থে তিনি লেজিটিমেসি দিয়েছিলেন শেখ হাসিনাকে। তাহলে যে রাষ্ট্র 2014 সালে লেজিটিমেসি দিয়েছিল এই প্রধানমন্ত্রীকে, এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সেই রাষ্ট্রের অ্যাম্বাসেডর যখন বলেন 2014 আর 2022, তার মানে 8 বছর পরে, তাই না? 8 বছর পরে যখন 8 বছরই তো, হ্যাঁ 8 বছর পরে যখন বলছেন যে এরকম দেশ কোথাও দেখি নাই, শুনি নাই, যেখানে পুলিশ আগের রাত্রে বাক্স ভরে রাখে, ভোটের বাক্স। তার মানে জাপানি অবস্থানের পরিবর্তন কতটা হয়েছে আপনি বুঝতে পারছেন? তো জাপানের পরিবর্তন মানে কি, এটাও আরেকটু বুঝতে হবে। জাপান অলওয়েজ ওয়াশিংটনের পলিসি ফলো করে, এটা হচ্ছে জিওপলিটিক্স। জাপান ওয়াশিংটন এরা খুবই ক্লোজ, আপনারা জানেন। তো এই পরিবর্তনটা হয়েছে, তার মানে ওয়াশিংটনের পলিসি চেঞ্জ হয়েছে। ওয়াশিংটনের পলিসি চেঞ্জ হওয়ার কারণে জাপানের পলিসি চেঞ্জ হয়েছে। এখন ইউরোপিয়ান পলিসিও চেঞ্জ হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রির। যেমন আপনি কানাডার প্রাইম মিনিস্টারের কথা বললেন, কানাডার অ্যাম্বাসেডরের কথা বললেন আপনি, সেটা অবশ্যই কানাডার। আর ইউরোপের আপনি কার কথা জানেন একটু আগে বললেন, ইউকে বা জার্মানি, এরা সবাই তৎপর, এরা সবাই তৎপর। এবং এরা বাংলাদেশের, আপনার জার্মান অ্যাম্বাসেডর খুব মজার কথা বলেছেন কিছুদিন আগে। তিনি বাংলাদেশের ইলেকশন নিয়ে কথা বলেছিলেন। তারপরে বাংলাদেশের কোনো এক পাতিমন্ত্রী সে বলেছিল যে তারা কেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলে। সেটার জবাবে জার্মান অ্যাম্বাসেডর বলেছিলেন যে আমরা বন্ধু রাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে আমরা কন্টিনিউয়াস কথা বলে যাব। তার মানে সাথে সাথে জবাব দিয়ে বলেছিলেন জার্মান অ্যাম্বাসেডর যে আমরা বাংলাদেশ সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া জানিয়েই যাব। তো তাহলে ইউরোপ চেঞ্জ হয়ে গেছে, আমেরিকা চেঞ্জ হয়েছে। আমেরিকা আগেই চেঞ্জ হয়েছে, কারণ গত বছর স্যাংশন দিয়েছে ডিসেম্বরের 10 তারিখে। আর এক ডিসেম্বরের 10 তারিখ কিন্তু সামনে আসছে, সেদিন আবার নতুন করে স্যাংশন আসবে কিনা আমি কেউ জানি না, তবে আসলে আমি অবাক হব না। সেদিন যদি আবার নতুন করে, আর তো 1 মাসও বাকি নাই, আজকে তো আমরা কথা বলছি, আমি টার্কি থেকে কথা বলছি, আজকে 15 তারিখ, এখানে আপনারও 15 তারিখ, আপনি আমেরিকায় 15 তারিখ। তো 10ই ডিসেম্বর আসতে আর 25 দিন বাকি। সো 25 দিন পরে আবার নতুন স্যাংশন আসবে কিনা আমরা জানি না, আসলে আমি অবাক হব না। সো আমেরিকান পলিসি চেঞ্জ হয়েছে,
জাপানিজ পলিসি চেঞ্জ হয়েছে, জাপানিজ অ্যাম্বাসেডর যেটা বলেছে। আপনি যে কথাটা আগে বলেছেন যে আন্তর্জাতিক মহল এই সরকার থেকে দূরে সরে গেছে, সুতরাং মানে আন্তর্জাতিক মহলের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কিভাবে শেখ হাসিনার সাথে থাকতে পারে? এতদিন ছিল এর একটা জিও পলিটিক্স ছিল, আজকে জিও পলিটিক্সের আলোচনা আমি করবো না, তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। কিন্তু জিও পলিটিক্যাল একটা কারণ ছিল, আমি আপনাকে শুধু বলে দেই ওই জিও পলিটিক্যাল কারণটা এখন নাই। এক সময় আমেরিকান পলিসির প্রায়োরিটি ছিল ইসলামোফোবিয়া। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড আমেরিকা, তারা ইসলামোফোবিয়ার কারণে শেখ হাসিনাকে তারা সমর্থন করতেন, এবং ভারতের কারণে সেটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এখন যেটা হয়েছে, আমেরিকার প্রধান প্রায়োরিটি কিন্তু এখন রাশিয়াকে মোকাবেলা করা, চায়নাকে মোকাবেলা করা, ইসলামকে মোকাবেলা করা না। দ্যাট ইজ নট নো মোর প্রায়োরিটি। এবং এই কারণেই এখন তারা সোচ্চার হয়েছে হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার নিয়ে সোচ্চার হয়েছে। আরেকটি কথা বলে দেই, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন যখন প্রেসিডেন্ট হলেন তিনি প্রথমেই বলেছিলেন, এবং যিনি আপনি তো এখন আমেরিকান হতে যাচ্ছেন, আপনাদের যিনি আপনি মিট করেছেন কিছুদিন আগে, যার সঙ্গে সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন, তারা কিন্তু সবসময় বলছেন যে গণতন্ত্র এবং মানবাধিকার এই দুটো আমাদের ফরেন পলিসির মূল ভিত্তি হবে। এটা বলছেন না? তারা 2 বছর ধরে এটা বলছেন। এটা কিন্তু এতদিন আমেরিকা বলে নাই, বা আমেরিকার আগে যারা প্রশাসন ছিলেন তারা এটা বলেন নাই, কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশন বলছেন গণতন্ত্র এবং মানবাধিকার। তো গণতন্ত্র এবং মানবাধিকার যদি তাদের ফরেন পলিসির মূল ভিত্তি হয়, ফান্ডামেন্টাল হয়, তাহলে শেখ হাসিনাকে তারা কিভাবে ক্ষমতায় দেখতে পারে? কাজে তারা তো নিশ্চয়ই আশা করবে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসক জোর করে বসে আছে তাদের তো চাওয়া উচিত যে এই ফ্যাসিস্ট শাসক চলে যাক, এবং তাদের ইঙ্গিত দেওয়া উচিত, এবং সেই ইঙ্গিতই দিয়েছেন আমি মনে করি জাপানিজ অ্যাম্বাসেডর যখন তিনি এই কথা বলেছেন। তার মানে তিনি বলছেন এই সরকার ইজ নট এ লেজিটিমেট গভর্নমেন্ট, এই সরকার ইজ অ্যান ইললিগ্যাল গভর্নমেন্ট। এটা কিন্তু জাপানি অ্যাম্বাসেডর বলে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। আমি মনে করি শেখ হাসিনার পৃথিবী ছোট হয়ে আসছে। নিশ্চয়ই আল্লাহ দেখছেন, আল্লাহ জালিমকে, ওই যে বলেন না যে আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কাজে জালিমকে আল্লাহ যখন ধরবার তখন ধরেন। নিশ্চয়ই ইনশাআল্লাহ শেখ হাসিনার পৃথিবী ছোট হয়ে আসছে। মহোদয়, এই যে আপনি জানেন যে রাজপথে আন্দোলন বেশ জমজমাট, অর্থাৎ সব জায়গায় হরতাল দিচ্ছে, বাধা দিচ্ছে, প্রহার করছে। হরতাল কিন্তু সরকার দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু জনগণের স্রোত দমন করা যায়নি, বরঞ্চ এটি আরো বেশি হয়েছে। হয়তো স্বাভাবিককালে যা হতো তার চেয়ে বাধার কারণে জনসমাগম আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন? একটি লিয়াজু কমিটি হতে যাচ্ছে সব দলের, আছে আজকে আমার পত্রিকাতে, আপনার পত্রিকাতেই আছে। সেখানে আমরা দেখলাম যে অনেক রাজনৈতিক নেতারা যোগ দিয়েছেন সেই বৈঠকে। তো জি, ওখানে ছিলেন মাহমুদ রহমান মান্না ছিলেন, ওখানে আসম রব ছিলেন, নুরুল ইসলাম নুরও বোধহয় ছিল, হ্যাঁ, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই ছিলেন সেখানে। তো এই লিয়াজু কমিটির ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, বা আন্দোলন যে হচ্ছে সে ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, আমি একটু জানতে চাই। আমি বহুদিন পরে বিএনপির কর্মকাণ্ডে খুব উৎসাহিত বোধ করছি, আপনাকে যদি খুব ফ্র্যাঙ্কলি বলি আমি। এবং এই বছর 2022 সালের এসে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে আমি মনে করি খুব সঠিক পদক্ষেপ নিয়েছে। এবং এখন পর্যন্ত বিএনপি যে একা যে জনসভাগুলো করেছে এটাও খুব সাহসের পরিচয় দিয়েছে। আমার মনে হয় বিএনপি দেখাতে চেয়েছে যে সাংগঠনিকভাবে দলটি কতটা সক্ষম, এবং এটা দেখাতে সক্ষম হয়েছে বিএনপি। এবং আমি মনে করি বিএনপির যারা নীতি নির্ধারক তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখন তারা আরো সঠিক সিদ্ধান্তের দিকে যাচ্ছেন। তারা এখন লিয়াজু কমিটির কথা বলছেন, তারা বৈঠক করছেন সবার সঙ্গে। সুতরাং আমার এখন একটাই প্রস্তাব থাকবে যে 10 তারিখ পর্যন্ত কর্মসূচি তো বিএনপি দিয়েছে, আমরা জানি যে 10 তারিখে তারা ঢাকায় মহাসমাবেশ করবে, কিন্তু 10 তারিখে আমার প্রত্যাশা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, ধরুন আমরাও লড়াই করছি হিউম্যান রাইটস এর জন্য, লড়াই করছি আমাদের মতো করে, আপনি আমি কেউই রাজনীতিবিদ নই, কিন্তু আমরা লড়াই করছি আমাদের মতো করে হিউম্যান রাইটস এর জন্য, ডেমোক্রেসির জন্য, ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আমরা লড়াই করছি। আমাদের প্রত্যাশা হচ্ছে যে বিএনপি সকল দল নিয়ে এই লিয়াজু কমিটিটি করবে, এবং সকল দল, তার মধ্যে কোনো ডান বাম বিভাজনের কোনো প্রয়োজন নাই। যারাই দল আছে তারা একটা পয়েন্টে তাদের ইউনাইটেড হতে হবে, সেটা হলো যে এই ফ্যাসিস্ট সরকারের অপসারণ চাই। এই ফ্যাসিস্ট সরকারের
উৎখাতের জন্য গণ আন্দোলনের নেতৃত্ব তারা তারা যদি যুগপৎভাবে দেন, আমরা খুব আনন্দিত হব। তো এই এক পয়েন্টে, এবং আরেকটি তার সঙ্গে দাবি আসা উচিত বলে আমি মনে করি, যে বেগম খালেদা জিয়াকে যে একটি ভুয়া মামলায় তাকে এত বছর আটকে রাখা হয়েছে, সুতরাং বেগম খালেদা জিয়ার মুক্তিও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনিও জানেন, আপনি পত্রিকায় আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আমারও হয়ে গেল, আমি যদি ধরে নেই 2008 সাল থেকে আমি সরাসরি সাংবাদিকতায় আছি, আমারও তো 14 বছর হয়ে গেল এই সংবাদ মাধ্যমে, তো আমারও দীর্ঘদিন, আপনার আর একটু বেশি। তো সব মিলে আমরা জানি যে বাংলাদেশে যদি এই মুহূর্তে আমি বলি যে সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদ কে, আমার মনে হয় আপনি, আমি এবং বাংলাদেশের জনগণ এক বাক্যে বলবে বেগম খালেদা জিয়া সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদ। কাজেই তার সর্ববিষয়ে, তার সব যুক্তিতেই তার মুক্তি পাওয়া উচিত। সুতরাং সেটাও একটা দাবি হওয়া উচিত বলে আমি মনে করি এই সব দলে। কিন্তু এখানে একটু কিন্তু বলে রাখি, আমি 2018 সালের অভিজ্ঞতা থেকে বিএনপিকে একটু সতর্ক থাকতে হবে। আবার যেন কি যেন নাম ছিল, মনসুর ছিল, সুলতান মনসুর, আবার যেন সুলতান মনসুর, আবার যেন কাদের সিদ্দিকী, এই ধরনের লোক তাদের উপরে সওয়ার না হয়। এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ মনে রাখতে হবে, এই সুলতান মনসুর ধানের শীষের প্রতীক নিয়ে সে এমপি হয়েছে, এমপি হয়ে পার্লামেন্টে গিয়েই সে বিএনপির বিরুদ্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এই সুলতান মনসুর। তো কাজেই আমার মনে হয় বিএনপি নেতৃত্ব, যারা এখন নেতৃত্বে আছেন, তারা হয়তো তাদের ভুল থেকে শিক্ষা নেবেন আশা করি, এবং এই ধরনের ফাঁদে যেন তারা পাড়া না দেন, এবং অন্য সবাইকে নিয়ে তারা যুগপৎভাবে আন্দোলন করবেন, এবং তারা সকল রাজবন্দীর মুক্তি চাইবেন। যেমন বাংলাদেশের আলেমরা আজকে কতদিন ধরে তারা বন্দী হয়েছে, এই যে হেফাজতের যে সমস্ত আলেম, বাংলাদেশের বিখ্যাত আলেমরা সবাই বন্দী হয়ে আছেন ভুয়া মামলায় বছরের পর বছর ধরে। আমি একটু অবাক হয়ে যাই, এই হেফাজতের তারা আলেমদের মুক্তির জন্য তারা মাঠে নামতে পারে না, আমি এটা বুঝতে পারি না। আলেমদের মুক্তির জন্য মাঠে নামলে তো তাদেরকে কেউ মৌলবাদী বলতে পারবে না, তারা তো গণতান্ত্রিক দাবি নিয়ে মাঠে নামবে। গণতান্ত্রিক দাবিটা হচ্ছে যে তাদের নেতাদের এতদিন ধরে বিনা বিচারে আটক রাখা হয়েছে, তাদের মুক্তির জন্য মাঠে নামা তো। মাহমুদ ভাই, বিষয় কথা হচ্ছে যে শুধু হেফাজত তো বাদ দেন, এত ইসলামিক দল অন্য ইসলামিক দলকে দাবি তুলতে পারে না। তারপরে বাংলাদেশে, হ্যাঁ, এবং বাংলাদেশে আপনি দেখেন কিছুদিন আগে, আপনি কি জানেন একটা প্রশ্নপত্রে মুসলমানদের কিভাবে অবমাননাকর একটা প্রশ্ন করা হয়েছে এক প্রশ্নপত্রে, এবং সেখানে মুসলমানদের বেঈমান বলা হয়েছে এবং হিন্দুদের খুব ভালো দেখানো হয়েছে। এই যে বাংলাদেশে যে হিন্দুত্ববাদ এখন গেড়ে বসেছে, বাংলাদেশের সরকার মানে কি? আমি শেখ হাসিনাকে সবসময় বলি এটা একটা হিন্দুত্ববাদী সরকার, এটা মোদীর সরকারের এক্সটেনশন। মোদীর সরকারের এক্সটেনশন হচ্ছে শেখ হাসিনা, এটা হিন্দুত্ববাদী সরকার। তো 90% মুসলমানের দেশে একটা হিন্দুত্ববাদী সরকার বসে আছে, এত ইসলামী দল, আপনারা সব ঘুমিয়ে আছেন, আপনারা মাঠে নামবেন না। এতদিন বলা হতো বিএনপি মাঠে নামে না, এরকম আমি নালিশ অনেকের কাছ থেকে শুনেছি, আপনি হয়তো শুনেছেন, বিএনপি তো মাঠে নামে না, বিএনপি বড় দল। তো বিএনপি তো নেমেছে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, পায়ে হেঁটে, পুলিশের গুলি উপেক্ষা করে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদের সাথে লড়াই করে তারা মহাসমাবেশে যোগদান করছে। দিনের পর দিন তারা খোলা মাঠে শুয়ে থাকছে। তো বিএনপি তার মতো করে আন্দোলনে নেমেছে। তো দেশটা তো বিএনপির একার না, তাই না? এই দেশটা তো আমাদের সকলের। এই ইসলামী দলগুলো তাদেরও তো এই দেশ। আপনারা কি এই দেশ চান না যে এই দেশ মুক্ত হোক, এই দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হোক, এই দেশ দিল্লির কন্ট্রোল থেকে মুক্ত হোক? এটা কি আপনারা চান না? তাহলে আমি তো আশা করব যে 10 তারিখে শুধু বিএনপি আছে, ঠিক আছে, বিএনপি তার মতো করে মহাসমাবেশের ডাক দিয়েছে। আমি তো আশা করব বাংলাদেশের প্রতিটা মানুষ রাস্তায় নেমে আসবেন। এই যে ওরা হয়তো কি বাস ধর্মঘট করবে, বাসের ধর্মঘট ডাক দিবে সরকার। তো ঢাকা শহরের জনসংখ্যা কত আমাকে বলেন? ঢাকা শহরের জনসংখ্যা এখন বোধহয় 15-2 কোটির কাছাকাছি আমার ধারণা। তো ঢাকা শহরের যে মধ্যবিত্ত শ্রেণী, তারা যদি মাঠে নামে, বা নিম্নবিত্ত শ্রেণী মাঠে নামে, তাহলে তো 6 লাখ হয়ে যাওয়ার কথা। তারা মাঠে নামলে তো ওই দিনই গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার কথা, ওই দিনই তো ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর কথা। তো সুতরাং আমার আশা থাকবে যে বাংলাদেশের জনগণ যে দল মত নির্বিশেষে সবাই পথে নামবে, এবং সবারই দাবি থাকবে যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন চাই, এবং ওটা দেখবার জন্য আমরা বসে আছি। আমাদের বয়স হয়ে গেছে, আর আপনি আমি কেউই রাজনৈতিক কোনো দলের সাথে জড়িত নই।
কাজেই সরকার পরিবর্তন হলে আমরা সরকার পরিবর্তন কেন চাই? আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে লোকজনের ভোটের অধিকার থাকবে, এবং আমরা দেখতে চাই যে এই দেশের যা সম্পদ আছে সেই সম্পদ যেন সবার মধ্যে ভাগ হয়। এই সম্পদ যেন কয়েকজন আওয়ামী লীগের লুটেরার কাছে বা শেখ পরিবারের লোকজনের কাছে রাষ্ট্রের সম্পদ চলে না যায়। এটাই তো আমরা দেখতে চাই। এটা দেখবার জন্য আপনি লড়াই করছেন, যার জন্য আপনার বোনকে সাফার করতে হচ্ছে। আমি লড়াই করছি, আমার পুরো পরিবারকে সাফার করতে হচ্ছে, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের মতো করি। আমাদের ক্ষমতা নাই, আমরা ব্যক্তি, আমরা আর কি করতে পারি? জনগণকে উজ্জীবিত করতে পারি, জনগণকে সত্য জানাতে পারি। আমরা চেষ্টা করছি কথা বলে, এই যে আপনার অনুষ্ঠানে এসছি, কথা বলছি, লিখে চেষ্টা করছি, প্রতি একদিন পর পর এডিটোরিয়াল লিখছি আমার দেশে, জনগণকে জাগানোর চেষ্টা করছি। অনেক দেরি হয়ে গেছে, আপনারা অনেক বেশি সহ্য করে ফেলেছেন, এনাফ। এখন হাসিনার হাত থেকে আমাদের রাষ্ট্রের মুক্তি দরকার, আমরা মুক্তি চাই তার হাত থেকে। মুক্তি দরকার, মুক্তি চাই এবং গণতন্ত্রে ফেরত যেতে চাই, এবং এই সময়টাই সর্বশেষ, এই সময়টাই সবচেয়ে বেশি যে বিষয়টি আমি মনে করি লক্ষ্য রাখা দরকার, যে সরকারের এজেন্ট যেন ভিতরে ঢুকতে না পারে, কোনো মির্জাফর যেন তৈরি না হয়, অর্থাৎ ফলাফল যেন ভিন্ন দিকে প্রবাহিত কেউ করতে না পারে। অর্থাৎ যেটি আমরা 2018 সালে দেখলাম যে সুশীল সমাজ সুশীল সেজে কিভাবে ভিতরে ভিতরে তারা বি টিমের মতো কাজ করেছে, এটি তো পরে প্রমাণিত হয়েছে যে এরা আসলে ওই পক্ষেই ছিল। তো মাহমুদ ভাই, আমি অনুষ্ঠানের শেষ দিকে, আপনি জানেন যে আন্দোলন নিয়ে হেফাজতের মতো দমন করার হুমকি দিয়েছেন, কিছুদিন আগে দিয়েছেন সরকার প্রধান, গতকাল দিয়েছেন আমাদের কৃষিমন্ত্রী, শিক্ষিত ভদ্রলোক আব্দুর রাজ্জাক সাহেব। তো সার্টিফিকেট থাকলে শিক্ষিত হয় না। আপনার সাথে শিক্ষিত নিয়ে আমার একটা আপত্তি আছে, সার্টিফিকেট থাকলে শিক্ষিত হয়। আমার এই লোকের একটু ভদ্র মনে হইতো, বুঝছেন, এই যে আব্দুর রাজ্জাককে একটু ভদ্র। আওয়ামী লীগ ভদ্র, এটা খুব ওই যে বাংলায় একটা কথা আছে বুঝলেন, সোনায় পাথর বাটি। তো আওয়ামী লীগ ভদ্র অনেকটা সোনায় পাথর, সোনার পাথর বাটি। সেই তো কি মনে করেন, হেফাজতের মতো দমন করবে মানে কি বিএনপি কে? মানে এখানে আমি দুভাবে দেখি। একটা হচ্ছে হেফাজতের মতো দমন করবে, এটা তো শেখ হাসিনাও বলেছেন, তিনি নাকি মিটিং এ নির্দেশ দিয়েছেন। তার মানে তিনি স্বীকার করছেন যে 2013 সালের 6ই মে, 5ই মে না 5ই মে 2013 সালের 5ই মে তারা হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিলেন। এটা কিন্তু স্বীকার করে নিলেন শেখ হাসিনা। সুতরাং এগুলো রেকর্ড রাখা দরকার। এবং আজকে এই যে ভদ্রলোক বলছে, আমি তাকে ভদ্রলোক কিনা আমি জানি না, কি রাজ্জাক সাহেব, তিনি যে বলেছেন একই কথা, এগুলো নোট রাখা দরকার যে তারা কিন্তু গণহত্যার বিষয়টি স্বীকার করে নিচ্ছে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে 2013 আর 2022 কিন্তু এক না, আর হেফাজত আর বিএনপিও এক না। 2013 সালে আমি একটু আগে জিওপলিটিক্স নিয়ে বলার সময় বলছিলাম যে তখন ইসলামোফোবিয়ার কারণে ওয়েস্টার্ন যে পলিসি ছিল বা ওয়াশিংটনের যে পলিসি ছিল, সেই পলিসি ছিল ইসলামকে প্রতিহত করা। 2022 সালে কিন্তু সেই ইসলাম প্রতিহতের পলিসি থেকে তারা সরে এসেছে। এটা গেল এক। আর হেফাজতকে তখন তারা দেখিয়েছিল ইসলামিস্ট শক্তির উত্থান হিসাবে তারা দেখিয়েছিল। হেফাজত কিন্তু তারা লড়াই করছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা করছিল গণজাগরণ মঞ্চ, ভারতের এজেন্টরা, তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল সেদিন। মাহমুদ ভাই, এখনো কিন্তু সেই জঙ্গি নাটকের চেষ্টা চলছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে জামাতের আমি সাহেবের ছেলেকে গ্রেফতার করেছে এবং কি এক অদ্ভুত জঙ্গি সংগঠনের নাম দিয়েছে। জি 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 জি, এরা সব বানানো আছে, এরা এক একটা নাম দেয়। তো আমি শুনলাম যে দ্বিতীয় দফা তৃতীয় দফা নাকি রিমান্ডে নেওয়া হচ্ছে, অর্থাৎ তারা আরেকটা প্লট তৈরি করার চেষ্টা করছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এটা তো একটা প্লট, জঙ্গি প্লট আছে। আর দ্বিতীয় হচ্ছে এটা জামাতকে চাপে ফেলা হচ্ছে এই কারণে, দুটো কারণ আমার মনে হয় উদ্দেশ্য আছে সরকারের। একটা হচ্ছে যাতে করে এই যুগপৎ আন্দোলনে জামাত কার্যকর ভূমিকা না রাখে, সেই জন্য একটা চাপ সৃষ্টি করা। কারণ আমি আশা করছি যে বিএনপি হয়তো জামাতকেও আহ্বান জানাবে, আমি আশা করছি, আমি জানি না বিএনপির পলিসি কি। তারা যেহেতু আজকে তারা গণতন্ত্র মঞ্চ বোধহয় যারা আজকে বসেছিল, তাদেরকে যেহেতু আহ্বান জানিয়েছে, আমি আশা করবো বিএনপি ইসলামী দলগুলোকে, জামাত সহ প্রত্যেকটা ইসলামী দলগুলোকে আহ্বান জানাবে যুগপৎ আন্দোলনে। তো সুতরাং সরকার চাচ্ছে জামাত যাতে ওটাতে না নামে। এটা গেল এক। আর দ্বিতীয় আরেকটা আছে, যদি বিএনপি তার বর্তমান অবস্থানে সঠিক স্থির থাকে যে শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, সেখানে হয়তো একটা চাপ সৃষ্টি করতে পারে যে তাহলে জামাত সহ অন্যদেরকে নির্বাচনে আনা যায় কিনা। সেই নির্বাচনে আনার জন্য এটা আমিরের উপরে এক ধরনের আগাম চাপ,
এটা করছে। আর এই যে জঙ্গি নাটক যেগুলো করছে, আমার ব্যক্তিগত ধারণা এই জঙ্গি নাটকের কথা এখন জানে, আপনার ওয়াশিংটনও জানে, বিশ্বের প্রতিটি দেশ জানে এই জঙ্গি নাটকের কথা, এবং এই জঙ্গি নাটকে শেখ হাসিনার এবার পাওয়া সম্ভব নয়। আমি যে কথাটা বলছিলাম যে 2013 সালে জামাতকে ইসলামিস্ট মুভমেন্ট এটা বলেছিল শেখ হাসিনা, ইসলামিস্ট মুভমেন্টের কারণে গণহত্যা চালানোর পরেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চুপ করেছিল, কারণ তারা মনে করেছিল যে বাংলাদেশে ইসলামিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য শেখ হাসিনা যেটা করেছে এটা ঠিকই করেছে, আমাদের চুপ থাকা উচিত। কিন্তু বিএনপি কোনো ইসলামিস্ট দল না। বিএনপির নেতারা নিজেরাই বলেন যে ইটস এ প্রোগ্রেসিভ পেটি বুর্জুয়া পার্টি। তো প্রোগ্রেসিভ পেটি বুর্জুয়া পার্টি তারা কোনো ধর্মভিত্তিক দল না। কাজে বিএনপিকে গণহত্যা চালালে পশ্চিমা রাষ্ট্র বসে থাকবে না, এবং আপনি অ্যাম্বাসেডারদের দেখছেন, রাষ্ট্রদূতরা, যে তারা কতটা অ্যাক্টিভ। সুতরাং ওই সাহস এই পুলিশ অফিসারদের হবে বলে আমি মনে করি না। এটা ঢাকার পুলিশ কমিশনারই বলেন, আর আইজি বলেন, আর বিজিবির প্রধানই বলেন, এই বিএনপির মিটিং এ গুলি চালানো হেফাজতের মতো এটা প্র্যাকটিক্যাল না, এটা সম্ভব না। আর জনগণ যেভাবে এখন মাঠে নেমেছে, জনগণের যেভাবে দেয়ালে পিঠ থেকে গেছে, এই গুলি চালিয়েও কিন্তু রক্ষা হবে না। আপনাদেরকে একটা পুরনো গল্প বলি আমি, ইরানি রেভলিউশনের গল্প বলি। ইরানি রেভলিউশন যখন হলো 1979 সালে, তখন প্রথম দিকে কিন্তু সেনাবাহিনী নেমেছিল ইরানের শাহের পক্ষে এবং ওই জনগণের বিরুদ্ধে, এবং প্রথম দিকে প্রায় 500 জন নিহত হয়েছে। কিন্তু একদিন বা দুদিন ছিল আর্মি ইয়ের পক্ষে, শাহের পক্ষে, ইরানের শাহ তখন যে ছিল রেজা শাহ পাহলাভি। দুদিন পরে কিন্তু কামান ঘুরে গেছিল, দুদিন পরে তারা জনগণের সাথে অংশগ্রহণ করে এবং ইরানের শাহ একদিনের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কাজে বাংলাদেশেও যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, প্রথম কথা হচ্ছে আমি বিশ্বাস করি না যে এই পুলিশের এরকম কোনো দুঃসাহস হবে, এবং যদি এই দুঃসাহস হয় তার পরিণতি খুব খারাপ হবে। যে পুলিশ, যে র্যাব, যে বিজেপি এগুলি করবে তার পরিণতি খুব খারাপ হবে। আর 2 নম্বর হচ্ছে এই এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই হেফাজতের মতো গণহত্যা চুপ করে দেখবে, এটাও আমি বিশ্বাস করি না। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমি বলে দিচ্ছি বাংলাদেশের উপরে স্যাংশন আসবে, এবং বাংলাদেশের যারা ব্যবসায়ী, এই যে গার্মেন্টস এর উপরে তো তারা টিকে আছে বাংলাদেশ, এই গার্মেন্টস কোথায় এক্সপোর্ট হয়? আমেরিকা এক্সপোর্ট হয়, এই গার্মেন্টস ইউরোপ এক্সপোর্ট হয়। এখন আপনি ভেবে দেখুন, যদি আমেরিকা আর ইউরোপ বাংলাদেশের গার্মেন্টস এর উপরে এমবার্গো দেয়, বাংলাদেশের একদিনও চলা সম্ভব এই দেশের ইকোনমি। 60 লক্ষ যে শ্রমিক গার্মেন্টসে আছে তারা কোথায় যাবে? কাজে আমি শ্রমিকদেরও আহ্বান জানাচ্ছি, গার্মেন্টস এর শ্রমিকদেরও আহ্বান জানাচ্ছি যে আপনাদের স্বার্থে, আপনাদের আয়ের স্বার্থে, আপনাদের ইন্ডাস্ট্রির স্বার্থে আপনাদেরও রাস্তায় নেমে আসা উচিত এই সরকারের বিরুদ্ধে। এই সরকার বিদায় হলে পরে বাংলাদেশের ইকোনমি আবার নতুন করে এটাকে গড়ে তোলা সম্ভব, এবং বাংলাদেশের এক্সপোর্ট সবই বাড়বে, কিন্তু তার আগে এই ফ্যাসিস্ট হাসিনার বিদায় নিতে হবে। আমার মনে হয় যে ঘটনা ওইদিকেই যাচ্ছে, বিদায় নিতেই হবে, উপায় নাই, কারণ অতিরিক্ত হয়ে গেছে সবকিছুই। এবং মাহমুদ ভাই, বিদেশিরা যেভাবে পর্যবেক্ষণ করছে, সাম্প্রতিক সময়ে একটি কফি মিটিং এ এখানকার একজন ঊর্ধ্বতন ব্যক্তি বলছিলেন, আচ্ছা তোমাদের দেশে কি একজন সেন্সিবল পলিটিশিয়ান নাই, একজন মানে প্যাট্রিয়টিক কেউ নাই? তোমাকে একটু বোঝানো যায় না মানে দেশটার যে অবস্থায় যাচ্ছে? কাকে বোঝাবে? আমরা তো চেষ্টা করছি। আমি তো আজকে দেখুন, আজকে জনগণকে উদ্দেশ্য করে আমি বললাম সরাসরি, আজকে জেনারেল সাহেবদের বললাম, সেক্রেটারিদের বললাম, পুলিশ অফিসারদের বললাম যে ডোন্ট ডিস্ট্রয় দিস কান্ট্রি। তোমরা কি সরকারের যারা চালাচ্ছে তাদেরকে বোঝানোর মানে এর মতো একজন সেন্সিবল নেতা নাই, একজন সেন্সিবল পার্সন নাই? মানে কেন আপনাদের বলা উচিত না আওয়ামী লীগে নাই, আমাদের এটাই আমাদের দুর্ভাগ্য। যেটা হচ্ছে যে এখন সেন্সিবল পার্সন শুধু আওয়ামী লীগে খুঁজতে হবে না, সেন্সিবল পার্সন সেনাবাহিনীতে খুঁজতে হবে। যে সেনাবাহিনী জেনারেল সাহেবদের মধ্যে কি সেন্সিবল পার্সন নাই? আপনারা বুঝতে পারছেন না দেশের কতটা সর্বনাশ হচ্ছে, ইকোনমি যে ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? আমাদের পুলিশে, ব্যুরোক্রেসিতে, সব জায়গায় আসলে সেন্সিবল না। আপনি ভেবে দেখেন, বাংলাদেশ যেখানে শেখ হাসিনা দুর্ভিক্ষের কথা বলছে, তাই না, কি বলে, সৌদি মন্ত্রীর কাছে বাকিতে তেল চাচ্ছে, আর সেই দেশে কি হচ্ছে, 2 আমলার জন্য নতুন বাড়ি তৈরি করবার বাজেট করা হচ্ছে 45 কোটি টাকা, এবং সেই বাড়িতে নাকি 2টা করে সুইমিং পুল। তো এটা সম্ভব বাংলাদেশে? বাংলাদেশের জনগণ এগুলো সহ্য করছে? আচ্ছা মাহমুদ ভাই, বাংলাদেশের চোখের চিকিৎসা এবং হার্টের চিকিৎসা কিন্তু এখন খুব আন্তর্জাতিক মানের, চোখ এবং হার্ট। তো রাষ্ট্রপতি 16 দিনের জন্য চোখের চিকিৎসা
এই স্বাস্থ্য চিকিৎসার জন্য যে এইভাবে এই দুর্দিনে, এইরকম দুর্দিনে ওই যে লর্ড বহন নিজে রওনা হয়ে গেলেন, আপনার একটা মন্তব্য কি বলেন তো? আমার মন্তব্য হচ্ছে শোনেন, এরা লুটেরা বাহিনী, এরা লুটেরা বাহিনী। লুটেরাদের কাছ থেকে আপনি কোন রকম বিবেক আশা করবেন না। শেখ হাসিনার চেয়ে বিবেকহীন ব্যক্তি এবং তার থেকে ডেঞ্জারাস রিভেঞ্জফুল পারসন বাংলাদেশে নাই। আর শেখ হাসিনার আশেপাশে যারা আছে তারাও একই প্রকৃতির লোক। তো হামিদ সাহেব কি এর বাইরে নাকি? তো হামিদ সাহেবও একই জিনিস। এরা রাষ্ট্রপতি হওয়ার কোনো যোগ্যতা কি এদের আছে আপনি বলুন? হামিদ সাহেব কি ছিলেন? হামিদ সাহেবের কিছু বক্তৃতা আমি শুনেছি, উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা দেন। সেই বক্তৃতা শুনে আমার লজ্জা লাগে যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই ধরনের বক্তৃতা করতে পারেন, এবং তিনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। আপনার খেয়াল আছে কিনা, সম্ভবত ভারত থেকে এক নায়িকা একবার বাংলাদেশে এসেছিল, সেই প্রসঙ্গে উনি যে ধরনের হাস্যরসাত্মক কথা বলছিলেন, মানে আমি অবাক হয়ে যাই যে রাষ্ট্রপতির মুখ থেকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বেরোয়। কিন্তু বাংলাদেশে সবই সম্ভব। ওই যে দেখলেন না, জাপানি অ্যাম্বাসেডর অবাক হয়ে যায়, আরে পুলিশ কি করে ভোটের বাক্স ভরে দেয় ইলেকশনের আগের রাত্রে। তো যেরকম পুলিশ বাংলাদেশের, সেরকম রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি হিসেবে হাসি ঠাট্টা করেন যে মানে সমাবর্তনে, যেখানে রাষ্ট্রপতির বক্তব্যটা হচ্ছে মানে নীতি নির্ধারণের দিক নির্ধারণী, অর্থাৎ নতুনদের প্রতি, সেখানে তিনি বলেন যে প্রিয়াঙ্কা চোপড়া আইসে, আমার বউ তো আমার ঘর থেকে বেরোতে দেয় না, এইসব কথা বলেন। আমিও বৃদ্ধ হয়ে গেছি, কাজে এইসব ব্যাপারে কমেন্ট করতে তো আমার রুচিতে বাধে। এখন ওই যে শেখ হাসিনা একবার বলেছিল, আপনার মনে আছে কিনা, বহু আগে, যে এক একজনের রুচি এক এক রকম। মানে অনেকে শেখ হাসিনাকে বলে যে ওনার কোনো রুচি নাই। অপরদিকে বেগম খালেদা জিয়া খুব রুচিশীল মহিলা, তিনি কখনো কোনো বাজে কথা বলেন না। তো শেখ হাসিনা তখন জবাব দিয়েছিল এক একজনের রুচি এক এক রকম। এই শেখ হাসিনা আর হামিদদের রুচি তাদের মতো রুচি, বুঝলেন? এটা আওয়ামী লীগের স্পেশাল রুচি। কাজে এই রুচি নিয়ে আমরা ঠিক বুঝতে পারবো না এই রুচির মর্ম। ওইটাই মোহাম্মদ ভাই, আসলে মানে দেশের এইরকম একটা দুর্দিনে এইসব বিষয়ে খুব ব্যথিত করে, এবং বিলাস বহুলতা তো কমছে না। বিদেশে যারা পড়তে যাচ্ছেন তাদের টাকা পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেতে পারবে না। উচ্চতর প্রশিক্ষণের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। অর্থাৎ এরকম একটা বিভীষিকাময় অবস্থায় রাষ্ট্রপতির চোখের এমন কি জটিলতা হলো যে ওনাকে 2-3টা দেশ ঘুরতে হবে চোখের চিকিৎসার জন্য। শোনেন, এদের চিকিৎসা তো আমরা জানি। শেখ হাসিনা মনে আছে 11-এর সময় যখন ওনাকে জেলে নেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, তখন তিনি বললেন তার নাকি 2 কানই নষ্ট হয়ে গেছে। আপনার মনে আছে না? 2 কানই নষ্ট হয়ে গেছে।